এই লোকটার এক ভয়ঙ্কর সমস্যা আছে, রেগে গেলে সে নিজের হুঁশ হারিয়ে ফেলে। একদিন সে নিজের বউকে নিয়ে রাতের বেলায় গাড়িতে করে কোথাও যাচ্ছিল, কিন্তু রাস্তায় একটা ট্রাক ড্রাইভার তার সাথে একটু ঝামেলা করতেই সে পাগলের মতো ওই ট্রাকের পেছনে ধাওয়া শুরু করে। তার বউ বারবার কাঁদতে কাঁদতে তাকে থামানোর চেষ্টা করছিল, কারণ সে জানতো এই মানুষটা একবার নিয়ন্ত্রণ হারালে ভয়ঙ্কর কিছু একটা ঘটবেই। আর হয়ও তেমনই। কিছুক্ষণ পর তারা একটা নির্জন ধাবায় গিয়ে থামে, আর সেখানে তাদের সাথে সেই ট্রাক ড্রাইভারের দেখা হয়ে যায়, যেখানে লোকটা তার বউয়ের সাথে এবার অশ্লীল আচরণ করতে শুরু করে। আর পরিস্থিতি হঠাৎ এমন একদিকে মোড় নেয় যেখানে তাকে বাধ্য হয়ে লড়তে হয় একদল ভয়ঙ্কর গুন্ডার বিরুদ্ধে। অন্যদিকে তার স্ত্রীকে রাতের অন্ধকারে ট্রাক নিয়ে ধাওয়া করতে থাকে সেই পিশাচ ড্রাইভারটা। আর এরপর যা ঘটে তা পুরো গল্পটাকেই একদম উল্টে যায়। আজ সেই গল্পটাই আপনাদের বলবো, যেখানে গল্পের পরতে পরতে রয়েছে টানটান উত্তেজনা, ভয় আর ইমোশনের এক অদ্ভুত সংমিশ্রণ। সিনেমার নাম হচ্ছে কালি। তো চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। গল্পের শুরুতেই আমরা দেখি একটা রাস্তার ধারের ছোট্ট ধাবা। মালিক সবেমাত্র তার ধাবাটি খুলেছে এবং কাজের প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় জন নামের এক কুখ্যাত গুন্ডা। তাদের কথা বলার ধরন থেকেই বুঝতে পারা যায় তারা একে অপরকে আগে থেকেই খুব ভালো করে চেনে। জন এসেই লোকটার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে এবং এক পর্যায়ে তাকে বেধড়ক মারধর করতে শুরু করে। জন হুমকি দিয়ে বলে আজ থেকে তার এই ধাবা নাকি তার নিজের দখলে, আর এরপর যেন লোকটা কোনোদিন ওই এলাকায় আর না আসে। জন তার দলবল নিয়ে খুব সহজেই লোকটার কাছে থেকে ধাবার দখল নিয়ে নেয়। সিন শিফট করে আমরা দেখি অলি নামের এক মেয়েকে, যে অঝরে কাঁদতে কাঁদতে নিজের বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখে বাড়ির মালিকের খটকা লাগে। কি হয়েছে জানার জন্য সে অলির রুমের দিকে এগোতে থাকে। রুমে উকি দিতেই সে পরিষ্কার বুঝতে পারে অলি আর তার স্বামী সিদ্ধুর মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছে। আর সেই রাগের মাথায় মেয়েটা ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মালিক সিদ্ধুর মুখোমুখি হয়, কিন্তু সিদ্ধু কোনো কথা না বাড়িয়ে ঝগড়ার কারণ না জানিয়ে নিজের পকেট থেকে ভাড়ার টাকা বের করে মালিকের হাতে ধরিয়ে দেয়। মালিক চলে যাওয়ার পর সিদ্ধু দ্রুত নিজের গাড়ি বের করে অলিকে খুঁজতে বেরিয়ে পড়ে। অলিকে রাস্তায় একা পেয়ে সিদ্ধু তাকে গাড়িতে জোর করে তুলে নেয়। অলি তখনও সিদ্ধুর ওপর ভীষণ রাগী এবং বিরক্ত। আসলে অলি সিদ্ধুর এই প্রচণ্ড মেজাজ আর অহেতুক রাগের কারণে সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে দিন কাটাতো। সিদ্ধু যে ঠিক এই স্বভাবের তা কিন্তু আজকের কোনো ঘটনা নয়, বরং তার রাগের ইতিহাস অনেক পুরনো, সেই ছোটবেলা থেকেই। গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। শৈশবে সিদ্ধু যখন স্কুলে পড়তো কিছু ছেলে তাকে উত্ত্যক্ত করছিল, কিন্তু ছোটবেলা থেকেই সিদ্ধুর মেজাজ ছিল আগ্নেয়গিরির মতো। সে নিজেকে সামলাতে না পেরে ওই ছেলেটাকে এমনভাবে মেরেছিল যে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ওই ঘটনার পর ছেলের বাবা মা সিদ্ধুর বাবার কাছে বিচার দিতে এসেছিল। সিদ্ধুর বাবাও খুব ভালো করে জানতেন যে তার ছেলে রাগের মাথায় ভূত সওয়ার, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা কম হওয়ার বদলে উল্টো আরো বাড়তে থাকে। কলেজ লাইফে এসেও সিদ্ধুর মেজাজ এক চুল বদলায়নি। একদিন সিদ্ধুর বন্ধুদেরকে কিছু লোক মারধর করছিল। বন্ধুদের বিপদে দেখে সিদ্ধু যখন সেখানে পৌঁছালো সে যেন এক দানব হয়ে গেল। ওই ছেলেদের সে এতটাই নির্মমভাবে ধোলাই করলো যে বলার মতো না। সিদ্ধুর জীবনে এমন কোনো স্কুল বা কলেজ লাইফের দিন ছিল না যেদিন তার সাথে কারোর না কারোর ঝগড়া হয়েছে। সে তার রাগকে মুহূর্তের জন্য দমিয়ে রাখতে পারতো না। গল্পের এই পর্যায়ে এসে আমরা জানতে পারি কলেজ লাইফ থেকেই অলি আর সিদ্ধুর প্রেম চলে আসছে। অলি সবসময় সিদ্ধুকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু সিদ্ধু কখনো তার রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। অলি তাকে বলতো তুমি যদি নিজের এই মেজাজ না বদলাও তাহলে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে? আমি কিভাবে আমার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলবো? সিদ্ধু যখন জেদের মাথায় বলতো যদি তোমার বাবা আমাদের সম্পর্ক না মেনে নেয় তবে আমরা প্রয়োজনে পালিয়ে বিয়ে করব। তারা একে অপরকে পাগলের মতো ভালোবাসতো, আর এই ভালোবাসার টানেই তারা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত ছিল। কিন্তু নিজের রাগটাকে সিদ্ধু কোনোভাবেই লাগাম লাগাতে পারছিল না। তার মনের ভেতর যেন বারুদের স্তূপ সবসময় জমা হয়ে থাকে, একটু আঁচ পেলেই সেটা প্রচণ্ড বিস্ফোরণে ফেটে পড়তো। সিদ্ধু যখন তার রাগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন তার সামনে কে দাঁড়িয়ে আছে বা কি পরিস্থিতি তার কিছুই সে মাথায় রাখতো না। আর সেই কলেজ জীবন থেকেই অলি তার সাথে আছে, আর অলি বারবারই সিদ্ধুকে শান্ত থাকার কথা দিয়ে পরিস্থিতি সামলানোর পরামর্শ দেয়। কিন্তু সিদ্ধুর স্বভাব যেন একদম পাথর। সে বারবার অলির কথা শোনার প্রতিশ্রুতি দিলেও পরিস্থিতির চাপে পড়ে প্রতিবারই সে তার সেই পুরনো স্বভাব মূর্তিতে ফিরে যায়। তাদের এই ভালোবাসার তীব্রতা তাদের ঘরের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। অলি তাকে একটা স্থির ক্যারিয়ার গড়ার জন্য চাকরির তাগাদ দেয়। অলি মনে করে সিদ্ধু যদি কোনো সম্মানজনক পেশায় থিতু হতে পারে তবে হয়তো তার অস্থিরতা কমে আসবে। সিদ্ধুও অলির কথা মেনে নিয়ে চাকরির সন্ধানে নামে, কিন্তু তার ইগো আর রাগের স্বভাব সেখানেও বড় বাধা হয়ে দাঁড়ায়। যে কোনো ছোটখাটো ভুল বা অপমানজনক কথা সে সহ্য করতে পারতো না, আর সঙ্গে সঙ্গে তার মেজাজ বিগড়ে যায়। কোনো ইন্টারভিউ বোর্ডে হোক বা অফিসের পরিবেশে সিদ্ধু কোথাওই মানিয়ে নিতে পারছে না। ব্যর্থতার প্ল্যানিং নিয়ে সে বাড়ি ফিরে আসে। শেষ পর্যন্ত তারা দুজনেই সিদ্ধান্তে পৌঁছায় যে পরিবারের সম্মতি পাওয়ার আশা ছেড়ে দিয়ে তারা কোর্ট ম্যারেজ করে নেবে। বিয়ের দিন কোর্ট চত্বরে হুট
করেই অলির বাবা হাজির হন। তিনি সেখানে অলিকে সপাটে একটা চড় মারেন। সিদ্ধু তখন নিজের হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। সে জানে এই মানুষটি অলির বাবা, তাই তার গায়ে হাত তোলা সম্ভব নয়, নইলে সিদ্ধু হয়তো এক্ষুনি বিস্ফোরণ ঘটাতো। বিয়ের পর এখন তারা কোথায় যাবে? নিজের বাড়িতে ফেরার পথ তো বন্ধ। অলি আর সিদ্ধু তাদের এক বন্ধুর বাসায় গিয়ে ওঠে, কিন্তু অন্যের বাসায় এভাবে পড়ে থাকাটা সিদ্ধুর আত্মমর্যাদায় আঘাত করে। সে বুঝতে পারে নিজের পায়ে দাঁড়ানো ছাড়া কোনো গতি নেই, তাই সে তার সবচেয়ে শখের বাইকটা বিক্রি করে দেয়, যা তার জীবনের অনেক সুখ স্মৃতি বহন করত। সেই টাকা দিয়ে সে নতুন উদ্যমে চাকরির ইন্টারভিউ দিতে যায়। ভাগ্য সহায় হওয়ায় সে একটা ব্যাংকে চাকরিও পেয়ে যায়। ব্যাংকে জয়েন করার পর সিদ্ধুর আবার নতুন একটা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। সেখানেই তার পরিচয় হয় প্রকাশক নামের এক সহকর্মীর সাথে। এই লোকটার স্বভাব বড়ই অদ্ভুত। সে প্রতিদিন কাজের ফাঁকে সিদ্ধুর পিঠে জোরে এক থাপ্পড় মেরে রসিকতা করার চেষ্টা করে। সিদ্ধুর ভেতরটা তখন রাগে ফুটতে থাকে। সে মনে মনে ভাবে আরেকবার যদি এই কাজ করে তবে আমি তার হাত ভেঙে দেব। কিন্তু সিদ্ধু নিজেকে পাথরের মতো শক্ত করে রাখে। সে জানে অলির মুখ চেয়ে তাকে এই লোকটার অপমান সহ্য করতেই হবে। তার মাথায় শুধু ঘোরে অলি আর তার সংসারের কথা। ব্যাংকের কাজের চাপে প্রতিদিন কত অদ্ভুতুরে ক্লায়েন্ট আসে, যাদের অদ্ভুত সব আবদার শুনে সিদ্ধুর মনে হয় সে হয়তো এখানেই বড় কোনো কাণ্ড ঘটিয়ে বসবে। কিন্তু সে এক গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখার প্রাণান্তর চেষ্টা চালিয়ে যায়। কয়েক মাস এভাবেই চলার পর তাদের হাতে কিছুটা টাকা জমে। তারা তখন ছোট্ট একটা বাসা ভাড়া নেয়। তারও অনেকটা সময় সামনে সিদ্ধু তার স্বপ্নের এক গাড়িও কিনে ফেলে। একদিন সে শখ করে অলিকে গাড়ি চালানো শেখাতে বের হয়, কিন্তু অলি স্টিয়ারিং সামলাতে হিমশিম খাচ্ছে দেখে সিদ্ধুর ভেতরের সেই অস্থিরতার মেজাজটা যেন আবার জেগে ওঠে। অলির ছোটখাটো ভুলগুলো সিদ্ধুর মনে এক অদ্ভুত অশান্তি তৈরি করে। সে গাড়ির ভেতরেই নিজের মেজাজ হারানোর উপক্রম করে। সে কোনোভাবে নিজের জেদ সহ্য করতে পারছিল না। সে ধৈর্য ধরার চেষ্টা করে, কিন্তু গাড়ি চালানোর সময় অলির আনারি হাত আর ভুলভাল গিয়ার শিফটিং সিদ্ধুর ধৈর্যের বাঁধ ভাঙার শেষ সীমানায় পৌঁছে যায়। সে অকারণে চিৎকার করতে থাকে, অলির ওপর মেজাজ হারিয়ে বসে। সিদ্ধু বুঝতে পারে অফিসের কাজের মানসিক চাপ এবং সহকর্মী প্রকাশনের সেই বিরক্তির উদ্রেক করা থাপ্পড়গুলো তাকে দিন দিন এমন মানুষে পরিণত করছে যে সামান্য ভুলও এবার আর মেনে নিতে পারছে না। তার এই উগ্রতা এখন আর কেবল বাইরে নয়, তাদের একান্ত ব্যক্তিগত পরিসরেও ঢুকে পড়েছে। অফিসের সেই অস্বস্তিকর পরিবেশের কথা যদি বলি, সিদ্ধুর ব্যাংক ম্যানেজার প্রায়শই তাকে আলাদা গুরুত্ব দিতে শুরু করেন। একদিন তিনি সিদ্ধুকে একটা দামি পারফিউম উপহার দেন এবং সরাসরি প্রস্তাব দিয়ে বসেন আজকের রাতটা কি তারা একসাথে সিনেমা দেখে কাটাতে পারে। সিদ্ধুর সাথে সাথে বুঝতে পারে ম্যানেজারের আসল উদ্দেশ্য কি। সে নম্রভাবে হলেও সেই প্রস্তাবটা ফিরিয়ে দিয়ে অলিকে নিয়ে কেনাকাটার জন্য মলে চলে যায়। কিন্তু মলে যাওয়ার পুরো সময়টা জুড়ে সিদ্ধুর মাথার ভেতর তখন আগ্নেয়গিরি জ্বলছিল। ঘরে ফেরার পথে যখন সে অলিকে গাড়ি চালাতে দেয়, তখন অলির ছোটখাটো ভুলগুলোকে সে পাহাড় সম সমস্যা হিসেবে দেখে। তার চিৎকার আর অসংযত আচরণে অলি কুঁকড়ে যায়। সিদ্ধু নিজেই স্টিয়ারিং দখল করে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর গভীর রাতে যখন তারা দুজনে সময় কাটাচ্ছিল, সিদ্ধু তখন সেই ব্যাংক ম্যানেজারের অদ্ভুত প্রস্তাবের কথা তার কাছে খুলে বলে। কথা বলার মাঝপথেই অলির ফোনে বারবার একটা কল আসতে থাকে, যাকে অলি ইডিয়েট বলে সেভ করে রেখেছে। সিদ্ধু কৌতূহলী হয়ে জানতে চায় লোকটা কে। অলি তাকে পাত্তা না দিয়ে বলে এটা তেমন কেউ না, মাঝে মাঝে বিরক্ত করে, সে একাই সামলে নেবে। কিন্তু সিদ্ধুর তখন মেজাজ তুঙ্গে। তার অলির ফোনের রিংটন থেকে শুরু করে অকারণে আসা কল সবকিছুতেই চোখের বালি হয়ে দাঁড়িয়ে শুরু করেছে। রাগের মাথায় সে অলির হাতের চিপসের প্যাকেটটা আছাড় দিয়ে ফেলে দেয়। তবে খানিক বাদে তার রাগ পড়ে যায়। সে আবার অলিকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করে। অলি একমাত্র মানুষ যে সিদ্ধুর এই অস্থির হৃদয়ের গহীন কোণটা বোঝে। সে বারবার সিদ্ধুকে বোঝাতে থাকে জীবনটা অনেক ছোট, এত কিছুতে রাগ করলে কি শান্তি পাওয়া যায়। এরই মাঝখানে একদিন অলির বাবার বাড়ি থেকে ফোন আসে। দীর্ঘ নীরবতার পর এটাই তাদের প্রথম যোগাযোগ। তারা জানায় অলির ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে এবং তাদের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়েছে। অলি খুশি হলেও সিদ্ধুর মনে এক অদ্ভুত টানাপোড়েন শুরু হয়। সে জানে না এই বিয়েতে গেলে তার রাগের কারণে কোনো নতুন সমস্যার সৃষ্টি হবে কিনা। রাতে শোয়ার আগে সিদ্ধু অলিকে জানায় আজকেও পথে এক ব্যক্তির সাথে তার প্রচণ্ড ঝগড়া হয়েছে। সিদ্ধুর এই কথা শুনে অলি দীর্ঘশ্বাস ফেলে বলে, সিদ্ধু তোমাকে তোমার এই রাগটাকে পোষ মানাতে হবে। তুমি যখন অকারণে কারো ওপর ফেটে পড়ো তখন এই মানুষটার কত খারাপ লাগে তুমি জানো? সেটা কখনো ভেবে দেখেছো? তুমি নিজেকে ধ্বংস করছো, তার সাথে সাথে আমাদের সম্পর্কটাকেও। অলি সিদ্ধুকে বারবার সতর্ক করে, কারণ সে জানে সিদ্ধুর এই রাগের আগুন একদিন তাদের সাজানো সংসারটা ছাই করে দিতে পারে। অলি সিদ্ধুকে আরও বোঝানোর চেষ্টা করে যে পৃথিবীকে যদি নিজের জায়গায় দাঁড়িয়ে জয় করতে হয় তবে রাগের লাগাম নিজের হাতেই রাখতে হবে। সে চায় মানুষ সিদ্ধুকে কেবল তার রাগের কারণে নয়, তার ব্যক্তিত্বের কারণে চিনুক। অলি সিদ্ধুর পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকে। একসময় সে সিদ্ধুর জন্য একটা স্মাইলি বল কিনে নিয়ে আসে। অলি হাসি মুখে তাকে বলে যখনই দেখবে ভেতরের থেকে আগ্নেয়গিরি ফেটে পড়ছে, এই বলটাকে জোরে চাপ দেবে, মনে করবে ওটাই তোমার রাগ, ওটাকে তুমি পিষছো। কেবল তাই নয়, অলি সিদ্ধুকে নিয়মিত মেডিটেশন ক্লাসেও পাঠাতে শুরু করে যাতে তার মনটা শান্ত থাকে। ধীরে ধীরে সিদ্ধুর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। যে
মানুষটা সবসময় ক্রুকুটি করে চলতো সে এখন অলিকে জড়িয়ে ধরে প্রাণ খুলে হাসতে শিখেছে। সিদ্ধুর বাবা মা যখন অনেকদিন পর তাকে দেখতে আসেন তারা অবাক হয়ে যান, তাদের সেই রাগী ছেলেটা যেন রূপকথার গল্পের মতো পুরোপুরি বদলে গেছে। সে এখন আর ছোটখাটো কথায় উত্তেজিত হয় না, বরং শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করে। ঠিক সেই সময় অলিদের ভাইয়ের বিয়ের দিনটা ঘনিয়ে আসে। বিয়ের আগের রাতে তারা সিদ্ধুর এক বন্ধুর বিয়েতে যাওয়ার পরিকল্পনা করে। সেই রাতে সিদ্ধুর আনন্দ যেন ধরছে না, এমনকি অলিকে নিয়ে সে পার্টিতে নাচতেও শুরু করে। অনেকদিন পর সিদ্ধুকে এভাবে প্রাণবন্ত দেখে অলির দু চোখ খুশিতে ভরে যায়। সে ভাবে তাদের জীবনের কালো অধ্যায়টা বুঝি শেষ হলো। সিদ্ধু আর অলি সেই বিয়ের পার্টিতে পৌঁছায়। সেখানে সিদ্ধু অলিকে তার সেই ব্যাংক ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দেয় যে তাকে অহেতুক ডিস্টার্ব করছিল। হঠাৎ করে প্রকাশন সেখানে হাজির হয়। বরাবরের মতো সে সিদ্ধুর পিঠে সেই বিরক্তিকর থাপ্পড়টা মারে। মুহূর্তের জন্য সিদ্ধুর চোখের কোণে লাল হয়ে ওঠে, তার ভেতরের সেই পুরনো রাগের দানবটা গর্জে ওঠে। কিন্তু অলির দিকে তাকিয়ে সে গভীর এক শ্বাস নিয়ে নিজেকে সামলে নেয়। কিছুক্ষণ পর অলি যখন ভিড়ের মধ্যে হারিয়ে যায়, সিদ্ধু তাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে এমন এক দৃশ্য দেখে যা তার শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে নিয়ে যায়। প্রকাশন অলির খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছে। সিদ্ধু আর এক মুহূর্ত দেরি না করে সেখানে ছুটে যায়। তাকে দেখেই প্রকাশন লেজ গুটিয়ে সেখান থেকে কেটে পড়ে। অলি তখন সিদ্ধুকে মনে করিয়ে দেয় যে তাদের আজ রাতেই বাড়ি ফিরতে হবে, কারণ তার ভাইয়ের বিয়ে, তাদের প্যাকিং এর অনেক কাজ বাকি। অথচ বিয়ের এই ধুমধাম আর পার্টিতে তারা সময় কাটিয়ে ফেলছে। বিয়ের পার্টির সেই জমজমাট পরিবেশ, চারদিকে হাসাহাসি, গান বাজনা আর মানুষের কোলাহল। সিদ্ধু অলিকে বারবার বলছিল, চলো এবার খাওয়া দাওয়া সেরে দ্রুত বাড়ি ফেরা যাক। অলি প্লেটে খাবার নিয়ে এক কোণে বসে খাচ্ছে আর সিদ্ধু দূরে দাঁড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। কিন্তু বিধিবাম সেই প্রকাশন যে কিনা সিদ্ধুর পিঠে হাত না দিলে যেন ভাত হজম করতে পারে না, সে আবার এসে হাজির হলো। কোনো কিছু না ভেবেই সে আগের মতোই সিদ্ধুর পিঠে সেই বিরক্তিকর থাপ্পড়টা মারলো। এবার যেন বাঁধ ভেঙে গেল। সিদ্ধুর চোখের সামনে মুহূর্তের জন্য সবকিছু লাল হয়ে উঠল। সেই স্মাইলি বল, সেই মেডিটেশন, সবকিছু এক নিমিষে ধুলায় মিশে গেল। সিদ্ধু ঘূর্ণির মতো ঘুরে দাঁড়ালো এবং প্রকাশনের গালে এমন একটা চর বসালো যে লোকটা টাল সামলাতে না পেরে ছিটকে পড়লো। সিদ্ধু গর্জে উঠল, আজকের পর যদি আর কোনোদিন আমাকে স্পর্শ করার সাহস করিস তবে হাত ভেঙে গুড়িয়ে দেব। সিদ্ধুর এই হিংস্র রূপটা অলি দূর থেকে দেখে ফেললো। তার হৃদয়ে যেন এক বড়সড় ধাক্কা লাগলো। সে ভেবেছিল সিদ্ধু বদলে গেছে, তার রাগটা এখন নিয়ন্ত্রণে। কিন্তু এই দৃশ্য দেখার পর অলি বুঝতে পারলো সবটাই ছিল এক দীর্ঘমেয়াদী ভুল ধারণা। তার বুকের ভেতরটা অভিমানে টনটন করে উঠল। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারলো না। কিছু না খেয়েই অলি সেখান থেকে বেরিয়ে গেল। রাস্তায় পুরোটা পথ অলি অঝরে কাঁদছিল। সিদ্ধু বারবার কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু অলি যেন পাথর হয়ে গেছে। বাড়ি পৌঁছানোর পর অলি সরাসরি নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল। পরিস্থিতি তখন বেশ উত্তপ্ত। এর মধ্যেই অলির সেই ইডিয়েট সেভ করা নাম্বার থেকে আবার কল এলো। অলি তখন বাথরুমে, ফোনটা বাইরে রাখা। সিদ্ধু সেই কলটা রিসিভ করলো। ওপাশ থেকে কারোর কথা শোনার আগেই সিদ্ধু অগ্নিশর্মা হয়ে চিৎকার করে গালিগালাজ শুরু করলো, হারামজাদার, কতদিন এভাবে ডিস্টার্ব করবি, তোর সাহস তো কম না। ঠিক সেই মুহূর্তে অলি রুম থেকে বেরিয়ে এলো। সে দেখলো সিদ্ধু তার বাবার ফোনে গালিগালাজ করছে। অলি দ্রুত ফোনটা কেটে নিল। ওপাশ থেকে অলির বাবা মা সবটাই শুনতে পেরেছেন। অলি অত্যন্ত চতুরতার সাথে পরিস্থিতি সামলে নিল। সে তার বাবা মাকে বলল, বাবা, কিছুদিন ধরে একটা আননোন নাম্বার থেকে প্রচুর ডিস্টার্ব কল আসছে। সিদ্ধু হয়তো ভুল করে সেই নাম্বার ভেবে গালি দিয়েছে। অলি বুদ্ধি করে বাঁচিয়ে দিল, কিন্তু তাদের দুজনের মধ্যে যে অশান্তির দাবানল চলছিল সেটা তখন আগ্নেয়গিরির আকার ধারণ করেছে। ঘর জুড়ে শুরু হলো এক মহাসংগ্রাম। অলি আর সিদ্ধুর মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতির উপক্রম। অলি চিৎকার করে বলল, আমি আর তোমার সাথে থাকবো না, এ অসহ্য মেজাজ আর অপমান আমি আর সহ্য করতে পারছি না। সিদ্ধু ইগোতে আঘাত পেয়ে তেতে উঠল। সে কটু গলায় বলে বসলো, তুমি না থাকলে আমি কি মরে যাব? আমার জীবনের জন্য তোমার উপস্থিতি মোটে অপরিহার্য নয়। অলির জন্য এই আঘাত সহ্য করার মতো ছিল না। সে চোখের পলকে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে নিল এবং ঘর থেকে বেরিয়ে পড়ল। সেই সিনেমার শুরুর দৃশ্যটা মনে পড়েছে? অলি যখন ব্যাগ নিয়ে ঘর ছাড়ছিল আর সিদ্ধু রাগের মাথায় ঘরের সব আসবাবপত্র ভাঙচুর করছিল, সেটাই ছিল সেই মুহূর্ত। পরের দৃশ্যটায় দেখা যায় সিদ্ধু অলিকে নিয়ে তাদের গাড়িতে অলির বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু গাড়ির ভেতরে পিনপতন নীরবতা। কেউ কারোর সাথে একটা শব্দ উচ্চারণ করছে না। দুজনেই মনে মনে অভিমানের পাহাড় জমিয়ে রেখেছে। ঠিক সেই মুহূর্তে একটা ট্রাক চালক অত্যন্ত অসাবধানতাভাবে গাড়ি চালিয়ে সিদ্ধুর গাড়ির সামনে চলে এলো। বড়সড় একটা দুর্ঘটনার হাত থেকে তারা অল্পের জন্য রক্ষা পেল, কিন্তু ওইটুকু ঘটনাই সিদ্ধুর রাগের পারদকে আবারও সর্বোচ্চ সীমায় নিয়ে গেল। সে অলিকে নিয়েই ওই ট্রাকের পেছনে পাগলের মতো গাড়ি ছোটাতে শুরু করলো। তার
চোখে তখন ঝামেলা করার একটা নেশা, সে যেন ওই ট্রাক চালককে শেষ না করে ছাড়বে না। অলি দেখলো সিদ্ধু আবারও সেই ভয়ঙ্কর মানুষে পরিণত হয়েছে। সে চিৎকার করে সিদ্ধুকে থামানোর চেষ্টা করলো, কিন্তু সিদ্ধু তখন বিকারগ্রস্ত। অলির চোখের সামনে তখন পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে আসছে। সে বুঝতে পারছে সিদ্ধুর এই নিয়ন্ত্রণহীন রাগ তাদের সম্পর্ককে এবার চিরতরে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। সিদ্ধু তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সিদ্ধু নিজের গাড়িটা তীব্র গতিতে ওই ট্রাকের সামনে আড়াআড়িভাবে দাঁড় করিয়ে দিল। সিদ্ধু গাড়ি থেকে বেরিয়ে এলো আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে। তার চোখের মনিতে তখন শুধুই ধ্বংসের নেশা। সে ওই ট্রাক চালক চক্রের দিকে তেড়ে যাচ্ছে তাকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে অলি গাড়ি থেকে বেরিয়ে এলো। তার গাল বেয়ে তখন কান্নার ধারা বইছে। অলি চিৎকার করে কেঁদে উঠল, সিদ্ধু প্লিজ, আমি তোমার এই বিভৎস রূপ আর সহ্য করতে পারছি না। দয়া করে এই নোংরা খেলাটা বন্ধ করো। ওই লোকটাকে চলে যেতে দাও। অলি যেন তার চোখের সামনে সিদ্ধুর এই দানবীয় পরিবর্তন দেখে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। অলির আর্তনাদ সিদ্ধুর কানে একটা ঝাপসার মতো লাগলো। সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লো। মুঠো করা হাতটা ধীরে ধীরে আলগা হলো। ট্রাক চালক চক্রা সেই সুযোগে নিজের প্রাণ বাঁচিয়ে দ্রুত গাড়ি থেকে সেখান থেকে চম্পট দিল। অলি সিদ্ধুর দিকে ফিরে শান্ত কিন্তু ভাঙ্গা গলায় বলল, তুমি যদি আজ নিজেকে এভাবে নিয়ন্ত্রণ করতে না পারো তবে মনে রেখো আজকের পর তোমার চারপাশে আর কেউ থাকবে না। আমি অমানবিক চাপের মধ্যে বাস করছি সিদ্ধু। তোমার এই রাগ আমাকে প্রতিদিন তিলে তিলে মারছে। সত্যি বলছি, আমি এখন আর তোমার সাথে এক মুহূর্ত থাকতে চাই না। এই কথাগুলো সিদ্ধুর মনের গভীরতম স্থানে আঘাত করলো। সে নিজের অসহায়ত্বের কাছে হেরে গিয়ে আবারও গাড়িতে গিয়ে বসলো। তারা আবারও যাত্রা শুরু করলো, কিন্তু গাড়ির ভেতরকার হাওয়াটা যেন ভারী হয়ে আছে। শহরের সীমানা ছাড়িয়ে তারা যখন জনশূন্য এক রাস্তায় বেশ কিছু সময় পার হওয়ার পর অলির প্রচণ্ড ক্ষুধাবোধ হলো। সে সিদ্ধুকে বলল, আমি বড্ড ক্ষুধার্ত, কিন্তু আমরা শহর থেকে অনেক দূরে চলে এসেছি। এখন তো মনে হয় না আশেপাশে কোথাও হোটেল বা দোকান খোলা আছে। সিদ্ধু চারিদিকে চোখ বেলালো। হঠাৎ দেখলো রাস্তার ধারে ছোট্ট একটা ধাবা। সিদ্ধু অলিকে নিয়ে সেখানে থামলো। ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে সিদ্ধু দেখলো ওই একই ট্রাক চালক চক্রা তার ট্রাকটা ওই ধাবার সামনেই পার্ক করেছে। সিদ্ধু সিট থেকে নামার আগেই সবটা বুঝে গেল। সে নিজের দাঁতের দাঁত চেপে অলির হাত শক্ত করে ধরলো। সিদ্ধু ঠিক করলো আজ অন্তত অলির শান্তি নষ্ট করবে না। সে তার রাগের ওপর একটা পাথরের ঢাকনা চাপা দিয়ে অলিকে নিয়ে ধাবার ভেতর গিয়ে বসলো। চক্রা যখন পাশ দিয়ে যাচ্ছিল অলিকে দেখে সে কুৎসিত এক বাঁকা হাসি হাসলো এবং অলির উদ্দেশ্যে কিছু আপত্তিকর কথা বলে গেল। অলি ভয় পেয়ে গেল, কিন্তু সিদ্ধুর হাত থামচে ধরে ইশারা করলো, কিচ্ছু বলো না সিদ্ধু, সবটা উপেক্ষা করো। সিদ্ধু তখন অলিকে নিয়ে এক কোণে বসলো। তারা খাবারের অর্ডার দিল, কিন্তু পরিবেশটা কেমন যেন অস্বস্তিকর। অলি লক্ষ্য করলো চক্রা ঠিক তাদের উল্টো দিকে বসে এক দৃষ্টিতে তাকেই পর্যবেক্ষণ করছে। তার চোখের দৃষ্টিতে এক জঘন্য লোলুপতা। অলি সিদ্ধুকে কিছু জানালো না, কারণ সে জানে সিদ্ধু জানতে পারলে আজ এখানে রক্তগঙ্গা বয়ে যাবে। কিন্তু সিদ্ধুর নজর এড়ানো অসম্ভব। সে আর চোখে সবটুকু খেয়াল করছিল। সে অলিকে তার নিজের সিটে বসিয়ে নিজে এমনভাবে বসলো যাতে অলি ওই লোকটার চোখের সামনে না থাকে। তৎক্ষণাৎ চক্রা উঠে গিয়ে তার সিট পরিবর্তন করলো এবং ঠিক আবার অলির সামনে গিয়ে বসলো। সিদ্ধুর স্নায়ুগুলো তখন দপদপ করছে, যেন যে কোনো মুহূর্তে তার মাথার ভেতরে বিস্ফোরণ ঘটবে। অলি সিদ্ধুর হাত ধরে ফিসফিস করে বলল, ভয় পেও না, আমি ওকে হ্যান্ডেল করে নিতে পারবো। তুমি শুধু নিজের উপর নিয়ন্ত্রণ রাখো। তারা জুস অর্ডার করছিল, কিন্তু সার্ভ করার সময় দেখা গেল জুসের গ্লাসে একটা মশা ভেসে আছে। সিদ্ধু ধাবার লোকটাকে ডাকলো, কিন্তু লোকটা অত্যন্ত অবজ্ঞা ভরে মশাটা আঙুল দিয়ে বের করে গ্লাসটা আবারও সিদ্ধুর সামনে এগিয়ে দিল, যেন কিছুই হয়নি। সিদ্ধু অবাক হয়ে চেয়ে রইল, মানুষের অবজ্ঞার সীমা কতটুকু হতে পারে। সে জুসটা স্পর্শও করলো না। বিল পরিশোধ করার সময় সিদ্ধু ধাবার মালিককে ডেকে বলল, আমি এই জুসের দাম দেবো না, তাই মোট বিল থেকে 80 টাকা কেটে বাকিটা রেখে দিন। তার গলায় তখন এক অস্বাভাবিক শান্ত সুর, যা ধাবার ওই অহংকারী মালিকের মেজাজ বিগড়ে দিল। অলি দেখলো সিদ্ধু নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার চোখের চাহনিতে যে স্থির সংকল্প ফুটে উঠছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে চক্রা এবং এই ধাবার লোকগুলো আজ বড় কোনো ঝামেলা ডেকে আনছে। ধাবার সেই থমথমে পরিবেশে পরিস্থিতি যেন বড় এক আশঙ্কার ইঙ্গিত দিচ্ছিল। সিদ্ধু যখন বিল মেটানোর জন্য পকেট থেকে ওয়ালেট বের করলো তখন তার মাথায় আকাশ ভেঙে পড়লো। পকেটে 1 টাকাও নেই। অলিও যেন দেদুল্যমান। সে তার পার্সটা বাড়িতেই ফেলে এসেছিল। সিদ্ধু ইতস্ততভাবে ধাবার মালিকের দিকে এগিয়ে গেল। সেই মালিক আর কেউ নয়, ছবির শুরুতে আমরা যাকে দেখেছি সেই কুখ্যাত গুন্ডা জন। সিদ্ধু তাকে কার্ডটা বাড়িয়ে দিয়ে পেমেন্টের কথা বলল, কিন্তু জন যেন সিদ্ধুকে একের পর এক অপমান করেই যাচ্ছে। সে অবজ্ঞার স্বরে বলে উঠল, এখানে কার্ড চলবে না, নগদ টাকা ছাড়া খাবার খেয়েছেন, এখন উপায় কি? পাশে দাঁড়িয়ে থাকা চক্রা, যে কিনা অলির দিকে বারবার কুদৃষ্টি দিচ্ছিল, সে শয়তানি হাসি হেসে পরামর্শ দিল, পয়সা নেই, কোনো চিন্তা নেই, এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা এটিএম আছে, যে কোনো একজন গিয়ে টাকা তুলে আনুন। সিদ্ধু আর অলি বুঝতে পারলো এটা কোনো সাধারণ পরামর্শ নয়, বরং তাদের আলাদা করার এক গভীর ষড়যন্ত্র। জনের দলবল ততক্ষণে ধাবার পাশে ঘিরে ফেলেছে তাদেরকে। জন নিস্পৃহ গলায় ঘোষণা করলো, তোমাদের ওপর আমার কোনো বিশ্বাস নেই। তোমরা দুজন যদি পালানোর চেষ্টা করো তাই তোমাদের দুজনকে যেতে দেওয়া হবে না। একজন এখানে জিম্মি থাকবে আর অন্যজন টাকা নিয়ে ফিরবে। সিদ্ধুর ভেতরকার সেই অস্থির
সত্তাটা আবার জেগে উঠল। সে অলির দিকে তাকালো, তার চোখের কোণায় তখন হাজারটা দুশ্চিন্তা। সে কোনো মতেই অলিকে এই নরপিশাচদের হাতে একা ফেলে যেতে রাজি নয়। সিদ্ধু অলিকে ফিসফিস করে বলল, তুমি গাড়িতে যাও, সাবধানে গাড়ি চালিয়ে এটিএম থেকে টাকা তুলে আনো, আমি এখানে ওদের সামলাচ্ছি। আমি তোমাকে এই পিশাচদের মাঝে এক সেকেন্ডও ফেলে রাখতে পারবো না। অলি কাঁদছে আর হাত কাঁপছে তার, কারণ সে গাড়ি চালানোয় একদমই কাঁচা। কোনো মতে গাড়িটা স্টার্ট দিয়ে সে ধাবা থেকে বেরিয়ে পড়লো, কিন্তু প্রকৃতির নিষ্ঠুরতা যেন এখানে শেষ নয়। কিছু দূর যেতেই রাস্তার ঘন জঙ্গলে অলির ফোনের সিগন্যাল উধাও হয়ে গেল। অলি এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন, কারো সাথে যোগাযোগ করার উপায় নেই। এদিকে ধাবার সামনে চক্রা তার ট্রাক নিয়ে স্টার্ট দিল। সিদ্ধু স্থির দৃষ্টিতে দেখছিল চক্রা অলির যাওয়ার পথেই নিজের ট্রাক ঘোরাচ্ছে। সিদ্ধু বুঝতে পারলো সবটাই সাজানো। অলি বিপদের মুখে, ধাবার ভেতর সিদ্ধু তখন বন্দি। সে রাগে উন্মত্ত হয়ে উঠল। তার মনে হলো অলিকে রক্ষা করার জন্য তাকে এই কারাগার ভাঙতেই হবে। সেই সুযোগ বুঝে এক কোণে রাখা একটা বাইক চুরি করার চেষ্টা করলো, কিন্তু বাইকের মালিক ততক্ষণে তা টের পেয়ে গেছে। ধাবার মালিক জন আর তার সাঙ্গপাঙ্গরা মুহূর্তের মধ্যে সিদ্ধুর ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক রক্তক্ষয়ী লড়াই। সিদ্ধু একাই 10 জন গুন্ডার বিরুদ্ধে লড়াই করছে। তার শরীরের প্রতিটা শিরা তখন রাগে ধকধক করছে। সে নিজের সব শক্তি দিয়ে এক একজনকে মাটিতে লুটিয়ে দিচ্ছে, কোনো নিয়ম নেই। সিদ্ধু যেন এক অপ্রতিরোধ্য দানব হয়ে গেল, কিন্তু জনের মতো ধূর্ত শত্রু তার অত সহজে ছাড়বে কেন তাকে? লড়াইয়ের মাঝখানে জন সুযোগ বুঝে সিদ্ধুর ওপর একটা আঘাত করলো। সিদ্ধু যন্ত্রণায় কুকড়ে গেল, তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ঠিক একই সময় নির্জন রাস্তায় অলি রাস্তা খুঁজছিল। সে কিছু পথচারীকে দেখে থামলো এবং ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছে, কাছে কোথাও পুলিশ স্টেশন আছে? তারা একটা পথ নির্দেশ করলো ঠিকই, কিন্তু অলি আয়নার দিকে চোখ দিতেই তার বুক কেঁপে উঠল। পেছনে দেখতে পায় সেই ট্রাক নিয়ে চাকরা তাকে ধাওয়া করছে। অলির স্টিয়ারিং ধরার হাত তখন থরথর করে কাঁপছে, আর সিদ্ধু ধাবার মেঝেতে রক্তাক্ত অবস্থায় লড়ছে জীবন বাঁচানোর লড়াইতে। দুজনের জীবনেই তখন মৃত্যুর ছায়া নেমে এসেছে। অচেতন সিদ্ধুকে টেনে হিঁচড়ে ধাবার ভেতরে একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার কূপের মতো ঘরে নিয়ে গিয়ে ফেলা হলো। চারপাশটা যেন অন্ধকারের চাদরে ঢাকা, বাতাসে ধুলো আর রক্তের উৎকট গন্ধ। সিদ্ধু চেতনা ফিরতে কিছুটা সময় লাগলো। যখন তার চোখ খুলল, সে দেখলো অস্পষ্ট আলোয় ঘরের দরজাটা হালকা খোলা। পাশের রুম থেকে এক অল্প বয়সী ছেলে, যাকে সম্ভবত সেখানে তারা জোর করে কাজ করাতো, তড়িঘড়ি করে এসে দরজাটা পুরোপুরি খুলে দিল। ছেলেটার চোখ মুখে আতঙ্ক। সে ফিসফিস করে বলল, এখান থেকে পালান, ওরা আপনাকে মারার পরিকল্পনা করছে। সিদ্ধু কোনো প্রশ্ন না করে আস্তে আস্তে পায়ে বাইরে বের হলো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ধাবার চত্বরে পা রাখা মাত্রই ওপর থেকে ভারী কাঠের আঘাত এসে পড়ল তার ঘাড়ে। অন্ধকার আবার তাকে গ্রাস করতে চাইল, কিন্তু এবার সিদ্ধুর ভেতরের জেদ তাকে তলিয়ে যেতে দিল না। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে এক ঝটকায় নিজেকে মুক্ত করার প্রাণবন্ত চেষ্টা করলো। এদিকে অলি তখন জীবনের সবচেয়ে বড় আতঙ্কের মুখোমুখি। নির্জন রাস্তার মোড়ে মোড়ে ট্রাকের সেই বিকট হর্ন, যা সে মনে প্রাণে ঘৃণা করতে শুরু করেছে। অলি স্টিয়ারিং ধরে কাঁদছে, তার হাত কাঁপছে, কিন্তু সে জানে তার থামলে চলবে না। সিগন্যালহীন ফোনের স্ক্রিনটার দিকে তাকিয়ে সে বারবার আর্তনাদ করছে, কিন্তু নেটওয়ার্কের বারগুলো তখন যেন মৃত। পেছনের আয়নায় সে দেখতে পাচ্ছে চক্রার দানবীয় ট্রাকটা এক মুহূর্তের জন্য পিছু ছাড়ছে না। সে বুঝতে পারছে এটা কেবল ধাওয়া নয়, এটা একটা শিকারী পশুর তার শিকারকে ঘিরে ধরার প্রক্রিয়া। অলি তখন একটু বাঁক নিল, দেখলো একটা বয়স্ক রাখাল মাঠের পাশ দিয়ে মেষপাল নিয়ে যাচ্ছে। অলি ভাবলো হয়তো এখানে একটু আশ্রয় পাওয়া যাবে, কিন্তু সেই সুযোগটাও চাকরা দিল না। সে সজোরে অলির গাড়ির বাম্পারে ধাক্কা দিল। গাড়ির চাকা রাস্তার এক কোনার কাদার মধ্যে আটকে গেল। ইঞ্জিনের ধোঁয়া বের হচ্ছে। চাকরা ট্রাক থেকে নামলো, তার মুখে সেই বীভৎস হাসির রেখা। অলি গাড়ির লক ভেতর থেকে টিপে দিয়েছে, কিন্তু চাকরা তার হাতের রড দিয়ে সামনের কাঁচটা চুরমার করে দিল। গাড়ির ভেতরে কাঁচ ভাঙার ঝনঝনানি আর অলির চিৎকারে চারপাশটা ভারী হয়ে উঠল। চাকরা অলিকে টেনে বের করার জন্য হাত বাড়ালো। ঠিক সেই মুহূর্তে দূরে গাড়ির সাইরেন শোনা গেল। পুলিশের আগমন টের পেয়ে চক্রা কয়েক কদম পিছিয়ে গিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে তার ট্রাকে উঠে পড়লো এবং ঝড়ের বেগে পালিয়ে গেল। পুলিশ অলিকে উদ্ধার করে সাথে সাথে সেই ধাবায় নিয়ে এলো। পুলিশের জিপ যখন ধাবার সামনে এসে থামলো, অলি দেখলো পুরো জায়গাটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ভাঙ্গা টেবিল, ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁচ আর চারিদিকে রক্তের দাগ। ধাবার মালিক জন তখন মেঝেতে লুটিয়ে পড়ে আছে, তার শরীর থেকে অঝরে রক্ত পড়ছে। সে আর কথা বলার অবস্থাতে নেই। পুরো এলাকা যেন এক শ্মশান হয়ে গেছে। ঠিক তখনই ধাবার অন্ধকারের ভেতর থেকে সিদ্ধু বেরিয়ে এলো। তার পরনে ছেঁড়া পোশাক, শরীরে অজস্র কালশিটে আর জখম, তার ডান হাতে এক ধারালো ছুরি, যা থেকে রক্ত ফোটায় ফোটায় ঝরছে। পুলিশ অফিসাররা অস্ত্র তাক করলো সিদ্ধুর দিকে, কারণ সিদ্ধুর সেই হিংস্র চেহারা আর হাতে রক্ত মাখা ছুরি দেখে তাকে কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল না, লাগছিল এক জন্তুর মতো। সিদ্ধুর হাতে রক্তাক্ত ছুরি আর তার শরীর থেকে ঝরতে থাকা রক্তের মিশ্রণ সব মিলিয়ে তাকে
দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট ছিল। তারা মুহূর্তের মধ্যে সিদ্ধুকে ঘিরে ফেলে এবং হ্যান্ডকাপ পরাতে শুরু করে। অলি গাড়ির পাশে দাঁড়িয়ে সব দেখছিল। তার হৃদয় ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। সে জানতো সিদ্ধু যতটা রাগী ততটাই আবেগপ্রবণ। সে কখনো অকারণে খুনের পথ বেছে নেবে না। তবুও পারিপার্শ্বিক প্রমাণের জালে সিদ্ধু আজ সম্পূর্ণ বন্দী। অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে জন এবং সিদ্ধুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। জন তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর সিদ্ধু পুলিশের হেফাজতে হাসপাতালের করিডোরে স্থির হয়ে দাঁড়িয়ে। পুলিশ সদস্যরা যখন মুমূর্ষ জনের বয়ান নেওয়ার জন্য তার কাছে পৌঁছালো, অলি উৎকণ্ঠা নিয়ে হাসপাতালের দরজার বাইরে অপেক্ষা করতে লাগলো। জন তখন হাসপাতালের বেডে শুয়ে কথা বলার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে ফ্ল্যাশব্যাকের সেই ধোঁয়াশা কাটতে শুরু করলো। আসলে পুরো ঘটনাটা ছিল এক বিশাল ভুল বুঝাবুঝি। সিদ্ধু যখন সেই অন্ধকার ঘর থেকে পালানোর সুযোগ পেল, তখন সে ধাবার চত্বরে বেরিয়ে আসতেই দেখে একদল নতুন সশস্ত্র মানুষ সেখানে ঢুকে পড়েছে। এরা ছিল সেই ধাবার প্রকৃত মালিক এবং তাদের ভাড়াটে গুন্ডারা, যারা এতদিন জনের কবজায় থাকা সম্পত্তি ফিরে পেতে এসেছিল। দুই গ্যাংয়ের মধ্যে তখন চরম সংঘর্ষ চলছে। সিদ্ধু যখন পালানোর জন্য প্রস্তুত, তখন সে দেখতে পেল সেই ছেলেটা যে তাকে ঘর থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছিল, তাকেই একদল গুন্ডা ঘিরে ধরে নির্মমভাবে মারধর করছে। সিদ্ধুর ভেতরের তখন সুপ্ত আগ্নেয়গিরি আবারও অগ্নুৎপাত শুরু করলো। সে পালানোর কথা ভুলে গিয়ে ছেলেটাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ল। সিদ্ধু তখন নিজের অস্তিত্ব ভুলে গেছে, উন্মুক্ত বাঘের মতো শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। মজার ব্যাপার হলো, সিদ্ধু তখন অজ্ঞাত সারেই জনের লোকেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই আক্রমণকারী গ্যাংয়ের বিরুদ্ধে লড়াই করছিল। সে প্রতিটি আঘাতে শত্রুদেরকে স্তব্ধ করে দিচ্ছিল। সিদ্ধুর সেই হিংস্রতার সামনে যেন কেউ টিকতে পারছিল না। কিন্তু লড়াইয়ের শেষ পর্যায়ে যখন জন একা পড়েছিল, তখন এক আক্রমণকারী আতর্কিতে জনের পেটে ধারালো খচ্চর বসিয়ে দেয়। সিদ্ধু তখন অনেকটা দূরে ছিল, তাই জনের পেটের খচ্চর গাথার মুহূর্তটা সে দেখেনি। জন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে সিদ্ধুর দিকে হাত বাড়ালো। সে হয়তো বুঝতে পেরেছিল সিদ্ধুই এখন তার শেষ ভরসা। সিদ্ধু তার চিরশত্রু জনের অসহায় অবস্থা দেখে তার ভেতরের সব তিক্ততা ভুলে গেল। সে জনকে টেনে তুলে নিরাপদ জায়গায় বসালো এবং তার তৃষ্ণার্ত অবস্থার কথা ভেবে পানি আনার জন্য পানির কলের দিকে দৌড় দিল। যখন সে পানি নিয়ে ফিরছিল, ঠিক সেই সময় অলি আর পুলিশের গাড়ির শব্দ তার কানে এলো। সিদ্ধুর মনে হলো হয়তো আক্রমণকারী সেই গ্যাংয়ের বাকি সদস্যরা ফিরে এসেছে। সে তখন হাতে ধারালো ছুরি নিয়ে সতর্ক হয়ে দাঁড়িয়েছিল। অলি যখন হাসপাতালে পৌঁছালো, সে সিদ্ধুর হাতে সেই ছুরিটা দেখে পুলিশের মতোই ভুল করলো। কিন্তু সত্যটা হলো, সিদ্ধু কাউকে মারেনি। সে উল্টো জনকে বাঁচাতে চেয়েছিল, আর এখানে তারা নিজেরা মারামারি করে এরকম জখম হয়েছে আর মারা গিয়েছে। পুরো পরিস্থিতিটা যেন সিদ্ধুর বিরুদ্ধে এমনভাবে তৈরি হয়েছিল যেন তার বিপক্ষেই সবাই অপরাধ হিসেবে গণ্য করছিল তাকে। তার মনে হচ্ছিল সিদ্ধুর রাগের বলিদান আজ হয়তো তাদের সম্পর্কের শেষ ঠিকানা দিয়েছে। কিন্তু নিয়তির চিত্রটা অন্যরকম ছিল। জন, যে কিনা হাসপাতাল মৃত্যুর সাথে লড়াই করছিল, সকল সত্যটা স্বীকার করে নিল। সে জানালো সিদ্ধু তাকে মারেনি, বরং তার বিপদের দিনে সিদ্ধুই তার একমাত্র রক্ষাকর্তা হিসেবে পাশে দাঁড়িয়েছিল। জনের এই স্বীকারোক্তি পুলিশের সমস্ত বিভ্রান্তি দূর করে দিল। সিদ্ধুকে আর অপরাধী করে রাখা সম্ভব হলো না। পুলিশ তাকে সসম্মানে মুক্ত করে দিল। হাসপাতাল থেকে বেরিয়ে তারা যখন অলির গাড়িতে করে বাড়ির পথ ধরল, তখন সারা আকাশ জুড়ে সূর্যাস্তের এক অদ্ভুত লাল আভা। গাড়ির ভেতরে পিনপতন নীরবতা, কিন্তু সেই নীরবতার নিচে জমে থাকা হাজার বছরের বরফ যেন গলতে শুরু করেছে। সিদ্ধু পাশে বসে অলির দিকে তাকালো। তার চোখের সেই রক্তিম আভা, সেই বুনো রাগ সব যেন আজ ধুয়ে মুছে গেছে। সিদ্ধু অত্যন্ত বিনয়ের সাথে অলির হাতটা নিজের মুঠোয় নিল। তার কণ্ঠে কোনো উচ্চ বাক্য নেই, আছে গভীর অনুশোচনা। সে অলিকে কথা দিল, আজকের পর থেকে আমার এই রাগের আগুনে আর কেউ পুড়বে না। আমি জানি আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি, কিন্তু আজ থেকে আমি নতুন করে বাঁচতে চাই। এটি আমার শেষ ভুল। আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায়? অলি সিদ্ধুর চোখের দিকে তাকিয়ে দেখলো সেখানে জেদ নেই, আছে ভালোবাসার আকুতি। সে সিদ্ধুর হাতটা আরো শক্ত করে জড়িয়ে ধরে মৃদু হেসে মাফ করে দিল তাকে। ঝগড়া, মান অভিমান আর উত্তপ্ত পরিস্থিতির পাহাড় ডিঙিয়ে তারা যেন অনেক বছর পর একে অপরকে নতুন করে আবিষ্কার করলো। কিন্তু বিধাতা তাদের পরীক্ষার অঙ্কটা তখনও পুরোপুরি মেলাতে পারেনি। শহরের একদম শেষ সীমানায় এসে তারা দেখলো সেই ট্রাকটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। চক্রার ট্রাক। মনে হলো ভাগ্যই যেন তাদের মুখোমুখি দাঁড় করালো। চক্রার ট্রাকের চাক্কা পাঞ্চার হয়ে গেছে এবং সেই চাকা পাল্টানোয় ব্যর্থ চেষ্টা করছিল সে। চক্রার কুটিল চেহারাটা সিদ্ধুর চোখের সামনে ভেসে উঠতেই তার ভেতরকার সেই পুরনো সত্তাটা আবার গর্জে উঠতে চাইলো। তার পেশিগুলো টান টান হয়ে গেল। সিদ্ধু গাড়ির সিটে নড়ে চড়ে বসলো। সে ভেবেছিল অলি এবার গাড়ি দ্রুত চালিয়ে তাকে এড়িয়ে নিয়ে যাবে, কিন্তু অলি গাড়ি থামিয়ে দিল। অলি সিদ্ধুর দিকে ফিরে শান্ত গলায় বলল, শোনো সিদ্ধু, রাগ করার জন্য জগৎটা অনেক বড়। যদি কারো উপর রাগ বের করতেই হয়, তবে সেটা এমনভাবে করো যাতে তা কেবল অক্রোশ না হয়ে বরং একটা শিক্ষা হয়ে দাঁড়ায়। সিদ্ধু এক মুহূর্তের জন্য থমকে গেল। সে গাড়ি থেকে বেরিয়ে এলো। তার হাঁটার ভঙ্গিতে আজ কোনো অস্থিরতা নেই, আছে এক অমোঘ স্থিরতা। চক্রা তাকে দেখেই ভয়ের চোটে পালানোর পথ খুলছিল, কিন্তু সিদ্ধু তার সামনে গিয়ে দাঁড়ালো। সিদ্ধুর চোখের চাহনিতে কোনো ঘৃণা ছিল না, ছিল এক চূড়ান্ত বিচারের শীতলতা। চক্রা কোনো কিছু বুঝে ওঠার আগেই সিদ্ধু তার সমস্ত শক্তি সঞ্চার করে এক প্রচণ্ড শক্তিশালী ফ্লাইং পাঞ্চ বসিয়ে দিল
চক্রার চোয়ালে। তাদের সেই যাত্রা শেষ হলো এক নতুন শুরুর মাধ্যমে। সিদ্ধু বুঝতে পেরেছিল রাগ কোনো দুর্বলতা নয়, বরং তার সঠিক দিশায় ব্যবহার করাই আসল বীরত্ব। তো কেমন লাগলো আজকের এই কালী মুভির এক্সপ্লেনেশন? সিদ্ধু আর অলির এই ঝড়ো প্রেম আর রাগের এই পরিণতি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। সিদ্ধুর মতো এমন কোনো পরিস্থিতি কি আপনার জীবনেও কখনো এসেছিল নাকি, বা আপনিও কি তার মতন রাগী মানুষ নাকি, সেটা মনে হয় না জানাবেন, কিন্তু জানাতে পারেন চাইলে। সেই স্মৃতি আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর এই যে স্ক্রিনে ভেসে ওঠা এই ভিডিওটাও দেখতে পারেন। ধন্যবাদ।